ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। তাহলে এটা দেখো ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট হয়ে গেল, এতটা পর্যন্ত তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে, কেমন? নেক্সট, অথবা দেখো এই 9 এর দাগের অর দিয়েছে, কি দিয়েছে, সরি 8 এর দাগের অর বলছে সমবিভব তল কি, দেখাও যে তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়, তাই তো? মানে সমবিভব তল থেকে যে তড়িৎ বলরেখা বেরাবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলারলি যাবে, তাই তো? দেখো কি জিনিসটা দেখো। আচ্ছা, সমবিভব তল কি বলছে, কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা এমন একটা তল কল্পনা করতে পারি যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব শূন্য, তড়িৎ বিভব শূন্য, কেমন? কি বললাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমন একটা তল আমরা কল্পনা করতে পারি যেই তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভব সমান। তোমরা দেখো নিরক্ষ দেখা পড়েছো, তাই না? তো এই যে বা বিষুব রেখা টেখা তোমরা পড়েছো, তো সেখানে আমরা কি বলছিলাম যে একই দ্রাঘিমাংশ একই অক্ষাংশ সমস্ত রেখাগুলোকে একসঙ্গে করে যদি কল্পনা করতে পারি তবেই হয়, তো নাকি? আমার এক্সাক্ট মনে পড়ছে না, যাই হোক তোমরা জিওগ্রাফিতে পড়েছো। তো একই রকম দেখো এখানে হচ্ছে একটা প্লাস কিউ চার্জ আমরা কনসিডার করছি, সাপোজ আমরা কিউ আধান কল্পনা করলাম, ঠিক আছে? দেখো এই কিউ আধান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, দেখো এটা সাপোজ 8, এই বাবারি খুব বাজে সার্কেল হলো, একটা নির্দিষ্ট দূরত্বে দেখো এইখানে এই পয়েন্টে দেখো প্রত্যেকটা বিন্দুতে দেখো তার দূরত্ব সেম, প্রত্যেকটা পয়েন্টে দেখো তার দূরত্ব সেম, তাই না? প্রত্যেকটা পয়েন্টে তার কিন্তু ডিসটেন্স সেম। তাহলে আবার একটা তল আমরা কল্পনা করলাম, দেখো এই বিন্দু থেকে আবার দেখো সবগুলো দূরত্ব সেম। তার মানে কি বলতো, এই যে তলগুলো হচ্ছে দেখো এই বিন্দুতে দেখো এই যে তলটা আমরা দেখো ফার্স্ট সারফেসটা কনসিডার করছি, এই তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান। কেন? আমরা কি জানি বলতো, বিভবের সংজ্ঞা কি বা বিভবের ক্যালকুলেশন v = 1/4 পাই এপসিলন নট q বাই r। দেখো এখানে q সমান আছে এবং প্রত্যেকটা দূরত্ব তো r, তার মানে এখানে r ও কনস্ট্যান্ট q ও কনস্ট্যান্ট, অলসো v কনস্ট্যান্ট। তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা যদি আমরা v1 বলি, এটাকেও v1 বলবো, এটাকেও v1 বলবো বা এটাকেও v1 বলবো, তাহলে এই তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব হচ্ছে v বা v1 কনসিডার করছি। আবার তুমি যদি বলো স্যার এই তলের উপরে কত হবে, এই তলের উপরে তুমি ধরে নাও এটা v2, এটাও v2, এটাও v2, এটাও v2 হবে, কেন? তাহলে এই তলের উপরে সরি v2, এবার প্রত্যেকটা এই তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব হচ্ছে v2, প্রত্যেকটা বিন্দুতে বিভব হচ্ছে v2, কেমন? ওকে, তাহলে চলো এটা হলে এইগুলো এই যে তলগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি সমবিভব তল। কেন? এই তলের প্রত্যেকটা একটা তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, কিন্তু এই তলের বিভব সমান নয়, কিন্তু মানে v1 not equal to v2, এটা মাথায় রাখবে, v1 not equal to v2, ঠিক আছে? বাট এই যে একটা যে তল ধরেছি এই তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, দেখো v2 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 v2, তাই না? আবার নিচেরটার জন্য v1 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 প্রত্যেকটা বিন্দু v1, তাহলে এদেরকে আমরা সমবিভব তল বলা হয় বা বলি সমবিভব তল, ঠিক আছে? তাহলে এদেরকে আমরা কি বলবো, সমবিভব তল। তার মানে যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান থাকবে তাকে আমরা সমবিভব তল বলবো। ওকে, চলো এবং তার সঙ্গে কি কোশ্চেন দিয়েছে, দেখো যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখে ক্রিয়া করে, তাই তো? আচ্ছা, সমবিভব তলের একটা প্রপার্টি তোমরা ভালো করে জেনে রাখো। সমবিভব তলের প্রপার্টি কি না, দেখো সমবিভব তলের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমি আধান সাপোজ নিতে চাইছি, এটা কিউ আধানকে, এইটা দেখো এটা সমবিভব তল, এটা কি বললাম, সমবিভব তল, ঠিক আছে? তাহলে একটা কিউ আধানকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি নিয়ে আসতে চাইছি, এই কিউ আধানটাকে সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি বসাতে চাইছি, এটা হচ্ছে ভি। কেন? সমবিভব তল তো, এ বিন্দুতে বিভব ভি, বি বিন্দুতে বিভব তো ভি হবে, তাই না? এ বিন্দুতে বিভব ভি, বি বিন্দুতে বিভব ভি, কেন? সমবিভব তল যেহেতু। তার মানে এখানে কৃতকার্য কত করতে হবে, আমরা একটা আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সমবিভব তলের উপরে নিয়ে যেতে চাইছি, তাই তো? তাহলে এর জন্য কৃতকার্য করতে হবে তো বাইরে থেকে, তাহলে কত হবে কৃতকার্য? দেখো আমরা W কি জানি, Q ইনটু বিভবের পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, তার মানে আমরা বলতে পারি দেখো V মাইনাস V, এখানে বিভবের পার্থক্য কত, তাহলে কত হলো
0, তাই না? কৃতকার্য কত হলো? 0। এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে আমার, এই যে পরের কোশ্চেনটা বলছে এই কনসেপ্টটা কাজে লাগবে, এইটা তোমরা নোট ডাউন করে রেখো, ঠিক আছে? তার মানে কি বললাম, যে আমরা বলছি সমবিভব তলের উপর একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কোন একটা আধানকে নিয়ে যেতে যত পরিমাণ কৃতকার্য করতে হয় তার মানটা কত হলো? 0। কেন? সমবিভব যেহেতু, দেখো বিভবের পার্থক্য 0, অর্থাৎ কৃতকার্য করবে না। ক্লিয়ার? চলো এবার আমরা বলছি এইটাকে প্রুভ করব, ঠিক আছে? লম্বভাবে কাজ করে। দেখো চলো দেখো এইটা দেখো, আমরা কি বলছি, সমবিভব তলকে লম্বভাবে কাজ করে, তাই তো? চলো দেখো এইটা একটা আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল নিলাম, এবং দুটো পয়েন্টকে এখানে নাও, যেটাকে আমরা বলছি একটা বলছি এ, একটাকে বলছি বি, এবং দুটো পয়েন্ট খুব নিয়ার, খুব কাছাকাছি, তাই জন্য এ বি কে আমরা বলতে পারি একটা সরল রেখা বা স্ট্রেট লাইন, এটাকে আমরা সরল রেখা বলতে পারি। হয়েছে? এ বি কে আমরা কি বলবো? সরল রেখা বলতে পারি। কেন? দুটো এতটা ক্লোজ, ওই জন্য দুটোকে মনে হবে সরল রেখা, ঠিক আছে? চলো এবার আমরা তো জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ওই জন্য আমরা ধরে নিচ্ছি এই সমবিভব তল থেকে একটা তড়িৎ বলরেখা, একটু সোজা হলো না, আরো বাঁচছে, এইদিকে একটা তড়িৎ বলরেখা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বললাম? সমবিভব তল থেকে একটা তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র এই বরাবর বেরিয়ে যাচ্ছে, তার মানে যেটা আমরা ধরে নিচ্ছি এ বির সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, এ বির সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? থিটা অ্যাঙ্গেল করেছে, বাস। তাহলে দেখো আমরা এই ইলেকট্রিক ফিল্ডের এ বি বরাবর উপাংশ কত বলতে পারি? এটাকে আমরা ই cos থিটা বলতে পারি, তাই না? আর এই লম্বটাকে কি বলতে পারি? এটাকে ই sin থিটা, তাই তো? হ্যাঁ কি না? ই sin থিটা, আর এটা হচ্ছে ই cos থিটা। ওকে, এখানে দেখো এবার যে ই sin থিটা উপাংশ এখানে আমার কোনো কাজ করছে না, ঠিক আছে? কাজ করছে না বলতে এটা আমরা একটু পরে আসছি, কি করবে পরে আসছি আমরা। দেখো ই cos থিটা কি করবে না, এ থেকে বি বিন্দুকে একটা আধানকে নিয়ে যেতে সাহায্য করছে। কেন? এটা তো একটা ফোর্স, নাকি বলো? এই ইলেকট্রিক ফিল্ড তো ফোর্স, কেন? আমরা তো জানি যে ইলেকট্রিক ফোর্স সমান কিউ ইনটু ই, তাই না? এবার একক আধানের উপরে বলটাই হচ্ছে তো তোমার তড়িৎ ক্ষেত্র প্রবল, বাস। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যাওয়ার জন্য কত বল দিয়ে না ই cos থিটা ফোর্স দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে চলো এখানে বলতে পারি আমরা কিউ আধানকে সাপোজ স্মল কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, বি বিন্দুতে সরাতে প্রয়োজনীয় কৃতকার্য হয়েছে? কথা হবে বলো তো? না আমরা W ধরে নিচ্ছি এ থেকে বি বিন্দুতে, কোন বলের জন্য? না ই cos থিটা, ই cos থিটা ফোর্স, মানে যেটা ফিল্ড বলছি সেটাই হচ্ছে ফোর্স, ইনটু এ বি। কেন? বল গুণিতক ত্বরণ সমান কৃতকার্য হয়, আমরা জানি, একদম ক্লাস 11 থেকে পড়ে এসেছি। তার মানে W ইকুয়াল টু আমরা এখানে বলছি দেখো ই cos থিটা ইনটু এ বি। ওকে, ই ইনটু এ বি আগে লিখছি, তারপরে আমরা আসছি cos থিটা। ওকে, তাহলে একটু আগে যেটা আমরা করে এসেছি কি বললাম বলতো? একটু আগে যেটা বলেছিলাম দেখো সমবিভব তলের উপরে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হলো? 0 না? ঠিক একই ঘটনা দেখো এখানে আমরা বসাচ্ছি যে এখানে সমবিভব তলের উপরে এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে হলে কৃতকার্য কত করতে হয়? 0। কেন? আমরা এটা হচ্ছে তার প্রপার্টি থেকে পেয়েছি, সমবিভব তলের প্রপার্টি থেকে আমরা পেয়েছি। তার মানে ই ইনটু এ বি ইনটু cos থিটা। ওকে, তার মানে এখানে দেখো
ইলেকট্রিক ফিল্ড কি জিরো হবে না, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না। কেন? ইলেকট্রিক ফিল্ড নাই হলে তার আবার পারপেন্ডিকুলার কি হবে, তাই তো ভাই? বলরেখা যদি না যায় তার আবার পারপেন্ডিকুলার কি জানবে, অর্থাৎ বলরেখা তোমাকে যাবেই মাস্ট, মানে ইলেকট্রিক ফিল্ড জিরো নয়। আবার এবি সরল রেখা, বাট এবি কি জিরো হবে না, এবিও জিরো হবে না। এটা একটা স্ট্রেট লাইন, কাছাকাছি বিন্দু হতে পারে বাট একদম শূন্য তো নয়। কেন? তাহলে তো আমরা চার্জকে এক বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে হলে এত স্মল ডিসটেন্স হলে তাহলে তো তখন তো কোনো ওয়ার্কডানের প্রশ্নই আসছে না, ঠিক আছে? তার মানে এখানে দেখো ই আর এবি তো জিরো হবেই না, তার মানে তিনটার প্রোডাক্টের মধ্যে দুটো যদি নন জিরো হয় তাহলে একটা হচ্ছে জিরো, অবশ্যই হতে হবে। তাহলে cos থিটা, অর্থাৎ এখানে cos থিটা ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এটাকে আমরা কত লিখতে পারি, cos পাই বাই 2, তার মানে এই থিটা ইকুয়াল টু কত হচ্ছে, পাই বাই 2। দেখো যে থিটা আমরা কাউন্ট করেছিলাম তার মান কত হলো, দেখো পাই বাই 2, মানে লম্ব বা 90 ডিগ্রি, তাই না? তার মানে এই যে দেখো এই বরাবর তাহলে ইলেকট্রিক ফ্লাক্স বেরাবে, ঠিক আছে? তার মানে সমবিভব তল থেকে বলরেখাগুলো কত ডিগ্রি কোণ করে বেরাবে, পাই বাই 2 ডিগ্রি, ঠিক আছে? পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে বেরাবে। কেমন? 90 ডিগ্রি কোণ করে তাহলে বলরেখাগুলো বেরাবে। ক্লিয়ার? চলো, তার মানে দেখো এটা খুব ভালো কোশ্চেন, এটাও একটা খুব একদম সেট কোশ্চেন, ঠিক আছে? সমবিভব তল কাকে বলে, এবং দেখাও যে সমবিভব তল থেকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে বেরিয়ে যায়, ঠিক আছে? অথবা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে লম্বভাবে নির্গত হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে করবে। ওকে, চলো নেক্সট দেখো এবার কি বলেছে আমাকে, 9 দাগের কোশ্চেন। একটি একই আকারের কত 64টি জলের, মানে তো 64টি জলের ফোঁটা মিলে হয় একটা বড় জলের ফোঁটা তৈরি হয়। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান এবং প্রকৃতি একই হয় তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি কি বের করতে বলছে, বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে জলের ফোঁটা দিয়ে এখানে 64 দিয়েছে, দেখো আমরা 8 দিতে পারি, 27 দিতে পারি, এই জিনিসগুলো খুব মার্ক করবে। 125 দিতে পারি, কারণ এই নাম্বারটা শুধু চেঞ্জ করে আর কিন্তু সব সমান থাকে, ঠিক আছে? এটা খুব ভালো করে করবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো একটা ম্যাথ 3 নম্বরে দিয়েছে, মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। চলো তাহলে ফার্স্ট এখানে চলো, সাপোজ এরকম ছোট ছোট তোমার 64টা জলের ফোঁটা, ঠিক আছে? আমি তো এতগুলো আঁকবো না, একটাই আঁকবো, আর আমি 4টা এঁকেছি তাও। তার মানে এদের ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর। যে কোনো একটা জলের ফোঁটা কেমন হয়, গোলাকার হয়, তো তাহলে গোলকের ব্যাসার্ধ আর। এগুলো জড়ো হয়ে কি করছে, একটা বড় জলের ফোঁটা তৈরি করছে। এগুলো জড়ো হয়ে কি করছে, একটা বড় জলের ফোঁটা তৈরি করছে। 64টা জলের ফোঁটা তৈরি, মানে জড়ো হয়ে একটা বড় জলের ফোঁটা তৈরি করলো, যার ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আর। কেমন? আচ্ছা শোনো, ফার্স্ট এখানে কি সংরক্ষণ থাকতে পারে, দেখো ফার্স্ট এখানে আয়তন সংরক্ষণ থাকবে কিনা বলো। ব্যাপারটা হচ্ছে এই যে 64টা জলের ফোঁটা তারা মিলে একসঙ্গে তবেই তো বড় তোমার একটা বড় জলের ফোঁটা তৈরি করলো, হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে করবো কি, দেখো এই ছোট ছোট জলের ফোঁটাগুলো আয়তন যা হবে বড় জলের ফোঁটার আয়তন তো হবে। তার মানে দেখো বড় জলের ফোঁটার আয়তন দেখো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে? কেন? ক্যাপিটাল আরটা কি ধরেছি, বড় জলের ফোঁটার ব্যাসার্ধ, ঠিক আছে? তোমরা চাইলে এটা লিখে নিতে পারো যে স্মল আরটা হচ্ছে ছোট ফোঁটার ব্যাসার্ধ, এটা ছোট ফোঁটার ব্যাসার্ধ, ছোট ফোঁটার ব্যাসার্ধ, আর ক্যাপিটাল আর হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ, ঠিক আছে? বড় ফোঁটার ব্যাসার্ধ ডট ডট দিতে, ঠিক আছে? চলো তাহলে 4/3 পাই আর কিউব বড়টার আয়তন যেটা হবে, তাহলে 64 ইনটু 4/3 পাই অফ স্মল আর কিউব হবে, তাই না? স্মল আর কিউব হবে, সেটাকে সেপারেট করে দাও একটা। তাহলে এখান থেকে আমরা কি বলবো, দেখো 4/3 পাই, 4/3 পাই কাটা আর ইকুয়াল টু, আমরা দেখো এই যে 64টাকে আমরা কি করব না 4 4 এর কিউব দেখো 64 হয়, দেখো 4 এর কিউব, তার মানে 4 করছি ইনটু স্মল আর, মানে সবগুলোকে উভয় পক্ষে 1/3 করে দাও। দেখো 4 এর কিউব মানে দেখো 64টাকে আমি ভাঙিয়ে যদি লিখি 64 ইনটু, তাহলে 4 এর কিউব,
4 এর কিউবকে আবার 1/3 করে দিলে কি হবে? 4 এর কিউবকে এই যে ক্যাপিটাল আর কিউব ছিল তো তাকে 1/3 গুণ করছি, আবার এটাকে দেখো 4 3 ইনটু তাকে 1/3 করে দিচ্ছি ইনটু আর 3 ইনটু তাকে 1/3 করে দিলাম, তাই তো? তার মানে কত হচ্ছে 3 3 কাটা 3 3 কাটা 3 3 কাটা, মানে ক্যাপিটাল আর ইকুয়াল টু 4r, তাই না? ক্যাপিটাল আর ইকুয়াল টু 4r। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, আগে নোট ডাউন করো, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ফেলে রাখো, ঠিক আছে? বেশ, নেক্সট। এবার আমরা একটা গোলকের জন্য, গোলকের ক্ষেত্রে তার ধারকত্ব কত হয় না, দেখো গোলকের ক্ষেত্রে ধারকত্ব আমরা জানি। দেখো ছোট গোলকের, প্রথমে ছোট গোলকের ধারকত্ব কত হবে? ছোট গোলকের ধারকত্বটাকে আমরা বলছি, সাপোজ সি আর বড় গোলকের সি প্রাইম ধরবো, তাহলে সি সমান আমরা কত জানি বলো তো? না যদি সিজিএস করি, কেন দেখো এখানে এসআই তো করার কোনো প্রশ্ন নেই, কেন বেকার আমি 1/4/ε0টাকে ক্যারি করব, ওই জন্য আমরা সিজিএস পদ্ধতি ধরছি। তার মানে সেটা কি হয় না ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, কেন গোলকের ধারকত্ব কি হয় তার ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, তার মানে সি ইকুয়াল টু আর। এবার যদি বড় গোলকের ক্ষেত্রে ধরি আমরা, বড় গোলকের ধারকত্ব এটাকে সি প্রাইম বলছি, এটা তাহলে কত হবে না ক্যাপিটাল আর হবে, কেমন? তাহলে ছোট গোলকের ধারকত্ব সি আর বড় গোলকের ধারকত্ব হচ্ছে আর ক্যাপিটাল আর, কেমন? বেশ ভালো কথা। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে ধারকত্ব বলেছি তো, দেখো ধারকত্ব আমি বিভবে পড়ে আছি, শক্তিতে পড়ে আছি, আগে ধারকত্বটা আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে ছোট গোলকের ধারকত্ব কত স্মল আর, বড় গোলকের ধারকত্ব ক্যাপিটাল আর, তার মানে দেখো এটাকে আমরা লিখতে পারি না সি প্রাইম ইকুয়াল টু আর এর মান কত হয়েছে 4r পেয়েছি না, তার মানে আমরা বলতে পারি 4 ইনটু আর এর মান তো সি, তার মানে 4 ইনটু সি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম বড় গোলকের ধারকত্ব সমান 4 গুণিতক ছোট গোলকের ধারকত্ব 4 ইনটু তোমার যে স্মল তোমার যে রয়েছে ড্রপ রয়েছে তার ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্স, কেমন? তার মানে বড় গোলকের ধারকত্ব সমান 4 গুণিতক ছোট গোলকের ধারকত্ব পেয়ে গেলাম। বাস, চলো নেক্সট। এবার আমরা কি করব, বিভব, তাই তো? আমরা ধরবো বিভব। আচ্ছা, এখানে আরো একটা সংরক্ষণ থাকবে, কি সংরক্ষণ থাকবে বলো তো? আরো একটা সংরক্ষণ থাকবে, কি না প্রত্যেকগুলো দেখো বলেছে প্রতিটি ফোঁটার আধানের মান এবং প্রকৃতি সমান, তার মানে সব ফোঁটার এটাও আধান হচ্ছে কিউ, এটাও আধান কিউ, এটাও আধান কিউ, এটাও আধান কিউ, এবং যে বড় গোলক তৈরি হয়েছে, বড় ফোঁটা তৈরি হয়েছে তার আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, কেমন? তার মানে দেখো আমরা আধান সংরক্ষণও থাকবে তো, কেন? দেখো এদের আধান সবগুলো যোগ করলে তবেই তো পাবো বড় গোলকের আধান, হ্যাঁ কি না? তার মানে আমরা বলতে পারি যে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 64 ইনটু স্মল কিউ, হ্যাঁ কি না? কেন? 64টা জলের ফোঁটা আধান কিউ 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 স্মল কিউ গুলো যোগ করলে তবেই তো বড় গোলকের আধান পাবো, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 64 ইনটু কিউ। ওকে, চলো তাহলে এটা আমরা আসছি ক্লিয়ার, কিউ ইকুয়াল টু এই মানটাই হলো। এবার চলো বিভব, ধারকের বিভব নির্ণয় করতে হবে। চলো তাহলে প্রথম জলের ফোঁটার বিভব কত? আচ্ছা এখানে লিখছি ছোট ফোঁটার বিভব তাহলে ছোট ফোঁটার বিভব কি হবে? দেখো ধারকত্ব বলেছে না, দেখো তার মানে আমরা বলতে পারি না ভি ইকুয়াল টু দেখো স্মল কিউ বাই সি, কি গো ভি সমান কিউ বাই সি তো নাকি? তাহলে আমরা বলতে পারি ছোট ফোঁটার বিভব সমান কত? আধান বাই তার ধারকত্ব, ঠিক আছে? চলো তার মানে এটা একটা থাকলো, এবং বড়র ক্ষেত্রে কি হবে? তাহলে বড় ফোঁটার বিভব কত না ক্যাপিটাল ভি প্রাইম ধরছি আমি, তার মানে সেটা হচ্ছে কি না বড় যে ফোঁটা রয়েছে তার আধান কত? ক্যাপিটাল কিউ বাই হচ্ছে কত? সি
সি প্রাইম হবে, তাই না? কত? সি প্রাইম। কেন? বড় গোলকের আধান হচ্ছে ক্যাপিটাল কিউ এবং তার ধারকত্ব হচ্ছে সি প্রাইম। কেমন? চলো, তার মানে দেখো এটা একটু ক্যালকুলেট করি। দেখো কিউ সমান হচ্ছে 64 ইনটু স্মল কিউ, আবার সি প্রাইম সমান কত পেয়েছি? 4 ইনটু সি। দেখো 4 ইনটু সি, তাহলে আবার দেখো কিউ বাই সি সমান কত? ভি। আবার দেখো 4 দিয়ে অংশটি কেটে দাও, তাহলে 16। ঠিক? হ্যাঁ, 16 4 64, 16 4 64, কিউ বাই সিটাকে আমরা ভি লিখতে পারি। হলো? তার মানে কি দেখতে পেলাম? বড়টার বিভব মানে বড় ফোঁটার বিভব সমান কত? না 16 গুণিতক ছোট ফোঁটার বিভব। 16 গুণিতক ছোট ফোঁটার বিভব, তাই তো? দেখো এটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে দেখো দুটো আমরা আমাদের বেরিয়ে গেল, বড় ফোঁটার বিভব বেরিয়ে গেল, বড় ফোঁটার ধারকত্ব বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো এনার্জি, শক্তিগত। এবার চলো দেখো এনার্জি বের করব। তাহলে দেখো ছোট ফোঁটার শক্তি, ছোট ফোঁটার শক্তি ছোট ফোঁটার শক্তি কত হবে? না দেখো E1 বা ই ধরছি, ই আর ই প্রাইম ধরে নেব, কাজ শেষ। হাফ অফ সি ভি স্কয়ার, হাফ অফ সি ইনটু ভি স্কয়ার করছি। কেমন? নেক্সট এবার দেখো বড় ফোঁটার ক্ষেত্রে তাহলে কত হবে? না বড় ফোঁটার শক্তি না ই প্রাইম ইকুয়াল টু হাফ অফ সি প্রাইম ভি প্রাইম স্কয়ার। ওকে, চলো তার মানে দেখো হাফ ইনটু সি প্রাইম সমান কত গো? 4c, 4 ইনটু সি, আবার ভি প্রাইম সমান কত? না দেখো 16 গুণিতক ভি এর হোল স্কয়ার, তাই তো? তার মানে আমরা বলতে পারি এখানে হাফ অফ আচ্ছা ইনটু 4 থাক ইনটু সি ইনটু ভি স্কয়ার ইনটু 16 16 কত? না এটা হচ্ছে কত গো? 16 16 না 256, তাই তো? হ্যাঁ 612, হ্যাঁ ঠিক আছে 256। তার মানে দেখো হাফ অফ সি ভি স্কয়ার, এটাকে আমরা ই লিখতে পারি না? হাফ অফ সি ভি স্কয়ার, হাফ অফ সি ভি স্কয়ার, এটাকে আমরা লিখে নিচ্ছি কত? ই গুণিতক দেখো 256 সঙ্গে 4 প্রোডাক্ট করো, তাই তো? 256 গুণিতক 4 কত হয়েছে? 24 এর 4 হাতে 2, তাহলে কত? 22 এর 2 হাতে 1, আরে সরি 22 এর 2 হাতে 2, 8 10, তাহলে 1024, তাই তো? 1024। তাহলে কি দেখতে পেলাম আমরা? বড় ফোঁটার শক্তি কত হলো? ছোট ফোঁটার শক্তির থেকে 1024 গুণ, তাই তো? বড় ফোঁটার যে শক্তিটা পেলাম সেটা কত? না ছোট ফোঁটার 1024 গুণ পেলাম। ক্লিয়ার? দেখো এই তিনটা করবে, এই তিনটা দেখো 3 নাম্বারের, ঠিক আছে? এই তিনটা করলে 3 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অঙ্কটা একটু বড় মনে হলেও দেখো আমি অনেকটা ভাঙিয়ে দিয়েছি, অনেকটা আমি প্রায় স্টেপ জান করিনি বললেই বলতে পারো। ঠিক আছে, অনেকটা পুরো ভাঙালাম, ওই জন্য তোমাদের কাছে বড় মনে হচ্ছে, কিন্তু দেখবে অঙ্কটা অনেকটাই সহজ। ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, একটু ধৈর্য ধরে খাতা পেন নিয়ে বসো, একদম পারবে। কিন্তু এই কোশ্চেনটা খুব স্টার মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো কি বলছে? আচ্ছা এর অর কোশ্চেন দিয়েছে, দেখো একটি সমান্তরাল পাত বায়ুধারককে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো এবং কে পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে বায়ুকে প্রতিস্থাপিত করলে ধারকটির মোট শক্তি কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই জন্য বললাম না যে এবিটিটা যদি ঠিকঠাক করে করো তাহলে আর কিচ্ছু লাগবে না, খুব স্মুথলি তোমাদের এই কাজ হবে। ঠিক আছে, চলো আচ্ছা কি বলবো? সমান্তরাল পদার্থের, আচ্ছা এটা একটা ধারকত্ব ধরো, ধারক। আচ্ছা এই ধারককে প্লাস 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 আধানে আহিত করো, আর এটা ইনডিউসের জন্য কি হবে? এটা আবেশের জন্য মাইনাস হয়ে যাবে। ওকে, বেশ। দুটো পাতের মধ্যবর্তী দূরত্বকে ধরো ডি এবং এই পাতে তুমি কিউ আধান দিয়েছো, আর একটা পাতকে তোমরা গ্রাউন্ড করতে হয়, এগুলো তোমরা প্রত্যেকেই জানো।
এবার এই ধারকত্ব ধরে নাও সি ধারকত্ব, এই ধারকত্ব সি। আচ্ছা প্রথমে দেখো বায়ু ধারক আছে, মানে ভেতরে অন্য কোনো মাধ্যম নেই, বায়ু মাধ্যম আছে, ঠিক আছে, অন্য কোনো মাধ্যম নেই, বায়ু মাধ্যম আছে এবং সমান্তরাল পাত ধারক বলেছে। আচ্ছা তাহলে এখানে আমরা ফার্স্ট আগে শক্তি রাশিমালা আগে প্রতিষ্ঠা করি, তারপরে দেখব। দেখো প্রথমে আমরা বলছি কোনো এক মুহূর্তে কোনো মুহূর্তে কোনো একটি মুহূর্তে ধারকের আধান স্মল কিউ বিভব স্মল ভি, ধর স্মল ভি আমি ধরছি বিভব, এবং ধারকত্বকে ধরো সি। তাহলে আমরা বলতে পারি না যে স্মল কিউ ইকুয়াল টু সি ইন্টু স্মল ভি, কেন এটা তো আমাদের ধারকের প্রপার্টি, তাই তো, এটা তো আমাদের ধারকের প্রপার্টি যে কিউ ইকুয়াল টু সি ভি। ওকে, এরপরে আমরা করবোটা কি, এরপরে আমরা করছি যে দেখো কি যে এই ধারককে পরপর আমাকে তো আধান সঞ্চিত করতে হবে। কত আধান সঞ্চিত করব, দেখো আমরা একসঙ্গে কিন্তু ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট চাপিয়ে দেব না, আমরা পরপর ডিকিউ 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 অ্যামাউন্ট করে করে, মানে দেখো এই স্মল ডিকিউ এখানে স্টোর করছি, আবার ডিকিউ ডিকিউ স্টোর করছি, ডিকিউ স্টোর করছি, এরকম ডিকিউ স্টোর করতে করতে তারপরে আমরা ক্যাপিটাল কিউ স্টোর করব, তাই তো। তাহলে আমরা চলে আসো এখানে কি লিখব না, ধারকে ডিকিউ আধান সঞ্চয় করতে কৃতকার্য কত হবে, কৃতকার্য dw সমান আমরা কি লিখছি dq চার্জ স্টোর করব, তার বিভব কত v, তার মানে আমরা বলতে পারি দেখো dq ইনটু বিভব v, ঠিক না, v ইনটু dq, কেন আমরা w ইকুয়াল টু qv জানি, বাস বসিয়ে দাও, dq ইনটু v এর জায়গায় ভ্যালু বসাও q বাই c, কত v ইকুয়াল টু q বাই c বসাতে পারি, বসিয়ে দাও, হলো। এরপরে আমি ধারককে কত আধান সঞ্চিত করব, ক্যাপিটাল কিউ আধান সঞ্চিত করব। তাহলে এবার চলো না ধারককে, এবার আমরা আসছি যে ধারকে ক্যাপিটাল কিউ আধান সঞ্চয় করতে কৃতকার্য, ক্যাপিটাল কিউ মাথায় রাখবে, তার মানে জিরো থেকে ক্যাপিটাল কিউ আসবো, আমরা জিরো থেকে আমরা ক্যাপিটাল কিউ আধানকে সঞ্চয় করতে চাইছি, জিরো থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত আধান আমি সঞ্চয় করতে চাইছি, তাই তো। তাহলে এখানে কত হবে না dw ইকুয়াল টু, আরে dw কে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন যাব, তাহলে এদিকে তাহলে কত হবে না 1/c কে কনস্ট্যান্ট, দেখো 1/c কনস্ট্যান্ট, এখানে ইন্টিগ্রেশন করো q ইনটু dq হবে, কেন এখানে q তো ভ্যারি করছে, যে dq 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 চাপাচ্ছি, তার মানে এখানে 0 থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত স্টোর করতে হচ্ছে, তার মানে চলো 0 টু ক্যাপিটাল কিউ, কেমন, চলো তাহলে এখানে চলো 1/c কনস্ট্যান্ট বাইরে বের করো, তার মানে q dq, তার মানে কত ইন্টিগ্রেশন করলে q²/2 হবে, q²/2 0 টু q, আপার লিমিট হচ্ছে q আর লোয়ার লিমিট হচ্ছে 0, তার মানে দেখো 2 টা বাইরে বের করে নাও, তাহলে 2c 1/2c হলো, তাহলে q আপার লিমিট কত করলে q² মাইনাস হচ্ছে 0², তাই না, তার মানে আমরা কি লিখবো যে হাফ অফ q²/c, এটা লিখতে পারি, হ্যাঁ কি না, হাফ অফ q²/c, অথবা দেখো আমরা সব রকম ফর্মুলা আমরা করতে পারি, সব রকম ফর্মুলা, কেন আমরা কি জানি বলো তো, জেনারেল ফর্মুলা যে q ইকুয়াল টু c ইনটু v, তাই তো, কি c ইকুয়াল টু qv, দেখো সব ফর্মুলা বসাও, তার মানে এটা আমরা করতে পারি, আবার দেখো q এর জায়গায় ওই ভ্যালুটা পুট করে দিলে 1/, হাফ অফ cv² হতে পারে, আবার ইকুয়াল টু হাফ অফ
আচ্ছা কিউ ভি, এখানে দেখো কিউ তো আছে সি জায়গায়, সি জায়গায় কি লিখতে পারি আমরা কিউ বাই ভি, কিউ কিউ কেটে যাবে, হ্যাঁ কিউ বাই ভি, তাহলে পাবো কিউ ইনটু ভি হচ্ছে, তাই না? এই তিনটা ফর্মুলা তুমি যেটা খুঁজেছো এটা ইন্টিগ্রেশন করে দিয়েছো, তার মানে কত ডব্লিউ হয়ে গেছে নাকি? তাহলে এই কৃতকার্যটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি রূপে থাকবে, এই কৃতকার্যটা ধারকের মধ্যে কি থাকবে সঞ্চিত শক্তি হিসেবে থাকবে, এই কৃতকার্যটা কি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে থাকবে, তাই না? চলো, তার মানে আমরা দেখলাম কৃতকার্যটা পেয়ে গেলাম, তার মানে এখানে সঞ্চিত শক্তি কি লিখবো, এখানে দেখো তাহলে সঞ্চিত শক্তি, তাহলে সঞ্চিত শক্তি কত হলো না W ইকুয়াল টু U, এটাকে স্থিতি শক্তি বলছি, U শক্তিটা, এটা সমান হাফ অফ, সাপোজ আমি CV স্কয়ার নিচ্ছি, ঠিক আছে, হাফ অফ CV স্কয়ার, হাফ অফ আমরা হাফ অফ Q স্কয়ার বাই C, Q স্কয়ার আর Q স্কয়ার বাই C, তাই তো? বাস যে কোনো ফর্মুলাতে নেবে। এবার আমাকে বলছে সমান্তরাল পাত ধারকের উপর বলছে, দেখো আচ্ছা এবার কোশ্চেনটা দেখো কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, দেখো আমরা প্রত্যেকেই জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হয়, তাই না? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত, এটা তোমাকে মনে রাখতে হবে সব সময়, পুরো একদম গুরু মন্ত্রের মতো মনে রাখতে হবে, গুরু মন্ত্রের মতো। দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি হয় আমার, C ইকুয়াল টু এপসিলন নট, প্রথমে বলছে দেখো শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে বলতে কে আমার আসবে না, পরবৈদ্যুতিক ধ্রুবক 1, এপসিলন নট আলফা বাই ডি, এই আলফাটা কি না এই যে পাতটা ধরেছো পাতের ক্ষেত্রফল, এই যে দুটো পাত নিয়ে তো ধারক তৈরি হয়, এই পাতের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল, ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল, হয়েছে? তাহলে আলফাটা কি হচ্ছে ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল, বাস এবার ভ্যালু পুট করে দেব, তাহলে এইখানে দেখো কিউ স্কয়ার বাই সি, আর এই ফর্মুলাতে আমরা ভ্যালু পুট করব, হলো? আচ্ছা আমি পেজটা চেঞ্জ করে দিয়েছি, বুঝলে অনেকগুলো পেজ হয়ে গেছে না, এই জন্য আমাদের পেজ আবার নতুন পেজ দরকার। চলো না, এখানে কি কি পেলাম, এনার্জিটা বা এনার্জিটাকে আমরা ইউ দিয়ে ধরেছিলাম, হাফ অফ কিউ স্কয়ার বাই সি, তাই তো? বাস আবার সি সমান কি পেলাম, সি ইকুয়াল টু পেয়েছি এপসিলন নট আলফা বাই ডি, বেশ এবার ভ্যালু পুট করো, ইউ ইকুয়াল টু কত হাফ অফ কিউ স্কয়ার। আচ্ছা এবার দেখো এই যে ধারকটা ধরেছিলাম না, তাকে আধানে আহিত করেছিলাম না, এই তাহলে এবার এই সিগমা ইকুয়াল টু আমরা ধরছি, সিগমাটা কি না পাতের বা আধানের তলমাত্রিক ঘনত্ব, লিখে দাও আধানের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, তার মানে আমরা কি লিখতে পারি, তাহলে সিগমা ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই আলফা, কেন ক্ষেত্রফল, প্রতি পাতের ক্ষেত্রফল কত ধরেছি, আলফা ধরেছি, তার মানে আমরা কিউর জায়গায় দেখো সিগমা ইনটু আলফা কে আমরা প্লেস করতে পারি, বসিয়ে দেব, তার মানে এখানে কি হবে ইউ ইকুয়াল টু হাফ অফ কত কিউ স্কয়ার মানে কত সিগমা স্কয়ার ইনটু আলফা স্কয়ার বাই সি আছে, তার মানে এপসিলন নট আলফা উপরে যাবে, দেখো ডি উপরে উঠে যাবে, তার মানে একটা আলফা একটা কেটে যাবে, তাই তো? তার মানে ইউ ইকুয়াল টু হাফ অফ সিগমা স্কয়ার আলফা ডি বাই এপসিলন, বা 2 টাকে এদিকে নিলে আমি হাফটাকে এদিকে সরিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে ইউ ইকুয়াল টু এইটা গেল, তাহলে সিগমা স্কয়ার আলফা ডি বাই 2 এপসিলন, হ্যাঁ কি না? দেখো স্বাভাবিক কথা, সি এর মান বসিয়ে দিয়েছি আর কিউ এর মান এটা বসিয়ে দিয়েছি, ওকে? এবার তোমাকে কোশ্চেনে কি বলেছে, দেখো এবার তোমার কোশ্চেনে কি বলেছিল যে
কে পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে বায়ুকে প্রতিস্থাপিত করলে ধারকের মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে, তাই তো? বাস দেখো, তাহলে টোটাল এনার্জি কিরূপ পরিবর্তন হবে। দেখো এবার আমি মোট শক্তি আমার কত পেয়েছি এটা, আচ্ছা এটাকে ব্লক করো আগে, হলো। এবার বলছে এটাকে আমরা যদি বায়ু দিয়ে, বায়ুর পরিবর্তে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম, মানে এই পাতের মাঝে আমরা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো একটা মাধ্যমকে প্লেস করিয়ে দিই, তাই তো? তার মানে কত হবে, তার মানে ইউ ইকুয়াল টু কত হয়ে যাবে না, শুধু একটা কে প্রোডাক্ট হয়ে যাবে। কেন? সি সমান তখন কত হয়ে যাবে, যে সমান্তরাল পাত্রের ধারা কত হয়ে যাবে, কে এপসিলন নট আলফা বাই ডি। ঠিক আছে, আগেরটা বায়ু মাধ্যম ছিল ওই জন্য কে ছিল না, এখন বায়ু মাধ্যমকে ইন্ট্রোডিউস করে দেব। দেখো তাহলে কে এর মান, ও আচ্ছা সরি নিচে হবে, কে টা হবে নিচে, ঠিক আছে? কারণ সি টা নিচে রয়েছে ওই জন্য কে নিচে হবে। তার মানে কত, সিগমা স্কয়ার আলফা ডি বাই 2k এপসিলন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাইনাল বা বর্তমান, মানে ইন্ট্রোডিউস করার পরে, ঠিক আছে, ইন্ট্রোডিউস বায়ুর পরিবর্তে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যমকে ইন্ট্রোডিউস করার পরে সেটাই হচ্ছে তার শক্তি। ঠিক আছে, তাহলে কিরূপ পরিবর্তন হবে না, শুধু একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা গুণ হয়ে যাবে, তাই তো? শুধু একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা গুণ হয়ে যাবে। ওকে, এবার যদি বলে কতটা পরিবর্তন হবে, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে। ঠিক আছে, যদি বলা হয় চেঞ্জ বা কতটা পরিবর্তন হবে, তখন তোমরা করবে কি, ডেল্টা ইউ ইকুয়াল টু, এটাকে ইনিশিয়াল বলতে পারি, প্রাথমিক কন্ডিশন, তাহলে ইউ এ মাইনাস ইউ ইনিশিয়াল। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো এখানে, যদি আমরা ভ্যালু এখানে পুট করে দিই, তার মানে দেখো এটা থেকে এটা বাদ দিব, তার মানে ফাইনাল মানে সিগমা স্কয়ার আলফা ডি বাই 2k এপসিলন নট মাইনাস, দেখো এইটা, তাহলে সিগমা আলফা ডি বাই 2 এপসিলন নট। ঠিক আছে, তার মানে দেখো এটা বাদ দিলে টোটাল আমরা দেখো কমন পার্ট চলে আসবে, সিগমা স্কয়ার আলফা ডি বাই 2 এপসিলন নট কমন চলে আসবে 1 বাই k মাইনাস 1। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কতটা শক্তি পরিবর্তন যদি বলে, আমি করিয়ে দিলাম, কিন্তু তোমাদের এখানে বলছে শক্তি কেমন পরিবর্তন হবে, শক্তি কেমন পরিবর্তন হবে বলে এইটা অ্যানসার করবে। ঠিক আছে, আর শক্তির কত পরিবর্তন হবে তাহলে, ঠিক আছে, তখন কিন্তু দুটোকে বাদ দিতে হবে, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিতে হবে, দিলে এটা হচ্ছে শক্তির পরিবর্তন। ক্লিয়ার? খুব ভালো করে পড়বে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য পড়াশোনাটা ঠিকঠাক করে করবে, দিলে কি হবে যে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো দেখো এই পর্যন্ত তোমাদের মোটামুটি ইলেকট্রোস্ট্যাটিক্সের সেট 1টা কমপ্লিট করলাম। এরকম প্রত্যেকটা এরপরে ইউনিট আসবে, হ্যাঁ, বা সেট 2 রয়েছে, এরকম কমপ্লিট করে 7টা সেট আমি মোটামুটি করাবো। কেমন? তো তোমরা একটু সাপোর্ট করো। ঠিক আছে, দেখো তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমাদের তো ভিডিও দেওয়ার মোটিভেশনও আসবে না। কেমন? তোমরা অবশ্যই লাইক করবে, খুব বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো ফ্রেন্ডকে হেল্প করাটা তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আর আমরাও চাই আমাদের কন্টেন্ট যতটা যাদের দরকার অ্যাকচুয়াল তাদের কাছে পৌঁছে যাক। ঠিক আছে, কেন এটা শুধুমাত্র দেখো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা লাইক পাওয়ার জন্য কিন্তু বলছি না। কেন দেখো তোমাদের যদি দেখো একটু উপকার করতে পারি বা তোমাদের যদি কাজে আসি, আমি নিজেকে ধন্য মনে করবো। কেমন? তো এই জন্য দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং অনেকটা হিউজ পরিমাণ তোমরা একটু চ্যানেলটাকে ছড়িয়ে দাও। কেমন? আর অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। কেমন? টাটা, গুড নাইট। চলো, এখন রাত কত, 12টা বাজে, বুঝলে? 12টায় শেষ করলাম ভিডিওটা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো, একদম মোটিভেশন নিয়ে পড়াশোনা করো, দেখবে অবশ্যই তুমি সাকসেস হবে। কেমন? টাটা, চলো।